পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী। তবে নদীমাতৃক বাংলাদেশে পদ্মা শুধু একটি নদীর মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলা সাহিত্যে এর চর্চা হয়েছে কালে কালে নানাভাবে। আমরা যদি লক্ষ্য করি, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি কিংবা আমাদের আজকের পাঠ্য যে বিষয় ফররুখ আহমেদের পদ্মা কবিতা, এই ধরনের জায়গাগুলোতে আমরা কিন্তু পদ্মাকে পেয়েছি নানা রূপে। যেমন আজকের এই কবিতায় আমরা পদ্মার দুটি রূপ দেখতে পাবো। একটি হচ্ছে পদ্মার যে প্রমত্ত এবং ভয়ঙ্কর রূপ সেটি, এবং অন্যদিকে আমরা দেখব পদ্মার যে কল্যাণময়ী এবং জীবনদায়িনী রূপ আছে সেটি। তো পদ্মা কবিতাটা পড়ার আগে এই পদ্মা কবিতার যিনি কবি ফররুখ আহমদ, তার সম্পর্কে একটু জেনে নেব। তো প্রথমে যদি আমি একটু খেয়াল করি, ফররুখ আহমদ, তাকে আমরা বলে থাকি ইসলামী রেনেসার কবি বা মুসলমানদের যে নবজাগরণ, সে নবজাগরণের কবি হিসেবে তিনি আমাদের কাছে পরিচিত, এবং তাকে আমরা মূলত 40-এর দশকের কবি বলে থাকি। তো ফররুখ আহমেদের জন্ম হচ্ছে 1918 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু 1974 খ্রিস্টাব্দে। সো 1974 থেকে আমরা যদি চিন্তা করি, 1974-এ মারা যান, 1918-তে জন্ম, মোটামুটি 56 বছরের মতো একটা সময় তার জীবন তিনি কাটিয়েছেন। এবং এই সময়ে আমরা যদি লক্ষ্য করি যে তার যেই পরিচিতিটা আমাদের কাছে বেশি এসেছে, সেটা কিন্তু মূলত তার কবিতা লেখার মাধ্যমে। এবং তার কবিতার একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি ইসলাম বা ইসলামের যে ঐতিহ্যগুলো আছে সেগুলোর পুনরুজ্জীবন নিয়ে তিনি কাজ করেছেন। অর্থাৎ ইসলামী ঐতিহ্যগুলোকে তিনি তার কবিতার মধ্যে খুব সুন্দরভাবে আশ্রয় দিয়েছেন বা যুক্ত করেছেন। ফররুখ আহমেদ 1918 খ্রিস্টাব্দে 10ই জুন মাগুরা জেলায় জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম হচ্ছে সৈয়দ হাতেম আলী, এবং তার পড়াশোনার দিকে আমরা যদি একটু খেয়াল করি, তিনি কলকাতার রিপন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন। পরবর্তীতে তার যে উচ্চতর শিক্ষা সেটা ছিল স্কটিশ চার্চ কলেজ থেকে। তিনি দর্শন এবং ইংরেজি সাহিত্য বিষয়ে তিনি পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি বিভিন্ন পেশার সাথে যুক্ত ছিলেন, তবে আমরা যেটাকে একটু মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে তিনি ঢাকা বেতারে স্টাফ রাইটার হিসেবে কাজ করেছেন। এবং আমরা যেটা অলরেডি বলে ফেলেছি যে ফররুখ আহমেদের রচনার যে বৈশিষ্ট্য, তার যে লেখার বৈশিষ্ট্য, সেখানে আমরা দেখতে পাই যে তিনি ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনে বিশ্বাসী ছিলেন, এবং তার কবিতায় ইসলামী যে আদর্শ এবং জীবনবোধ সেটার একটা প্রতিফলন ঘটেছে। আমরা যদি একটু গুরুত্বের সাথে খেয়াল করি, সেটা হচ্ছে তার যে উল্লেখযোগ্য রচনাবলীগুলো আছে সেটার দিকে। তার প্রথম যে কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি, যেটা 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এই কাব্যগ্রন্থটা দিয়ে মূলত কিন্তু তার যে কবি সত্তা এবং তার যে কবিতার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আমাদের কাছে আরো খুব ভালোভাবে প্রকটিত হয় বা উপস্থাপিত হয়। এরপর একে একে এই সাত সাগরের মাঝির পর একে একে তার বিভিন্ন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। আমরা দেখতে পাই যে তার কাব্য, নাট্য, কাহিনী কাব্য এগুলো প্রকাশিত হয়েছে। তো তার অন্যতম আরেকটা কাব্যগ্রন্থের নাম দেখো বলা আছে সিরাজাম মুনিরা। তার কাব্য নাট্যের নাম বলা আছে নৌফেল ও হাতেম। কাব্যনাট্য কি, যে মূলত একটা নাটক, কিন্তু সেখানে আমরা কাব্যের যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ কবিতা এবং নাটক দুটোরই বৈশিষ্ট্য আমরা আসলে এখানে এক হয়ে যেতে বা একীভূত হয়ে যেতে দেখি। সনেট সংকলন, তার সনেটের যে সংকলন সেটা হচ্ছে মুহূর্তের কবিতা। এবং সনেট আমরা নিশ্চয়ই সবাই বুঝি টুকটাক, যে সনেট হচ্ছে মূলত একটা চতুর্দশপদী কবিতা, যেখানে সাধারণত 14টা লাইনে একটা ভাবের একটা ব্যাখ্যা দেওয়া থাকে। এবং আমরা একটু যদি খেয়াল করি, আমাদের আজকের যেই কবিতাটা আমরা পড়তে যাচ্ছি পদ্মা কবিতা, এটাও কিন্তু একটা সনেট, এখানেও কিন্তু 14টা লাইন আছে। তবে সচরাচর সনেটগুলোর থেকে কিছুটা ব্যতিক্রমী আমরা এখানে সনেটের ব্যবহার দেখব। যেমন আমরা এর আগে যখন কপোতাক্ষ নদ পড়েছি, তখন সেখানে আমরা দেখেছি যে আমাদের ওই কপোতাক্ষ নদের যেই মাত্রাগুলো ছিল, সেখানে আমরা প্রত্যেকটা লাইনে 14টা মাত্রা পাই। কিন্তু সেই জায়গা থেকে পদ্মা কবিতাটা কিছুটা ব্যতিক্রম, আমরা এটা কবিতা পড়তে গিয়ে দেখব। তাহলে তার সনেট সংকলন হচ্ছে মুহূর্তের কবিতা। তারপর তার একটা কাহিনী কাব্য আছে হাতেম তাই। এছাড়া তিনি ছোটদের জন্য বেশ কিছু ছড়া কবিতা লিখেছেন। এবং আমরা যেমনটা বলছিলাম যে তিনি 40-এর দশকের কবি হিসেবে আমাদের কাছে পরিচিত। 40-এর দশকের যেই অন্যান্য কবিরা ছিলেন শক্তিমান, তাদের মধ্যে ফররুখ আহমেদ অন্যতম। এবং সাহিত্যকৃতির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, ইউনেস্কো পুরস্কার পেয়েছেন, এবং মরণোত্তর 21শে পদকে ভূষিত হয়েছেন। 1974 খ্রিস্টাব্দের 19 অক্টোবর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ তিনি 56 বছরের মতো বেঁচে ছিলেন। এটা আমরা মোটামুটি তার সম্পর্কে জানলাম। এবার আমরা আমাদের যে মূল কবিতা, সেই মূল কবিতায় চলে যাই। তো মূল কবিতায় যাওয়ার আগে আমি আবার একটু মনে করিয়ে দেই, এই কবিতাটার মধ্যে আমরা কিন্তু পদ্মার দ্বৈত রূপ দেখতে পাই। আমরা যারা মোটামুটি বাংলাদেশে বাস করি, তারা সবাই পদ্মার নাম যেমন শুনেছি, তেমন পদ্মা পাড়ের জনজীবন এবং পদ্মার অবস্থা সম্পর্কেও জানি। আমরা দেখি যে পদ্মায় বা বিভিন্ন সময় নদী ভাঙনের কারণে কিন্তু অনেক মানুষের যে আশ্রয়, সে আশ্রয় হারিয়ে যায়, তারা একেবারে নিঃস্ব হয়ে পড়ে। এছাড়াও আমরা দেখে থাকি যে অনেক সময় পদ্মায় কিন্তু লঞ্চ দুর্ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্ঘটনাও ঘটে। তার মানে পদ্মা নদী এটা যেরকম আমাদেরকে অনেকভাবে আমাদের জীবনে বেঁচে থাকার উপাদান যোগ করছে, ঠিক একইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পদ্মার মধ্যে একটা বিধ্বংসী ব্যাপারও কিন্তু উঠে এসেছে। ফলে আমরা বলছি যে আমরা এই কবিতায় পদ্মার দ্বৈত রূপ দেখব। একটা হচ্ছে পদ্মার যে ভয়ঙ্কর এবং প্রমত্ত রূপ, সেটা
এবং পদ্মা যে আসলে বিধ্বংসী রূপ ধারণ করতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং একই সাথে আমরা দেখব যে পদ্মা নদী কখনো কখনো আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসছে, কখনো কখনো আমাদের আমাদের কাছে বা পদ্মাপাড়ের মানুষের কাছে জীবনদায়িনী রূপে আসছে, এবং কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা আমাদের এই পদ্মাপাড়ের মানুষের সাথে বা বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে জনজীবনে একাত্ম হয়ে গেছে বা এক হয়ে গেছে। সো এই দুটো দিক থেকে আমরা আসলে এই পদ্মা কবিতাটাকে পড়ার চেষ্টা করব। তো শুরুতেই যেটা বলছিলাম যে এই কবিতাটাও আমাদের একটা সনেট কবিতা। কবির কাফেলা নামক যে কাব্যগ্রন্থটি আছে সেখানে মোট 7টা সনেট বা চতুর্দশপদী কবিতা আমরা দেখি, তার মধ্যে একটা হচ্ছে এটা। সো সনেটের ক্ষেত্রে আমরা কি জানি 14টা লাইন হবে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখো 3, 6, 9, 10, 11, 12, 13, 14, অর্থাৎ এটাও একটা কি, আমরা এটাকে বলবো এটা একটা সনেট বা চতুর্দশপদী কবিতা। তবে এই সনেট বা চতুর্দশপদী কবিতাটা সচরাচর চতুর্দশপদী কবিতাগুলোতে যেমন প্রত্যেকটা লাইনে 14টা মাত্রা থাকে, এটা সেই জায়গা থেকে একটু ব্যতিক্রম। এখানে আমরা অক্ষরবৃত্ত ছন্দে 18টা মাত্রা দেখতে পাই। এটা সাধারণত 40-এর কবিদের একটা রেওয়াজ ছিল এরকম করে সনেট লেখার, তিনি সেই রেওয়াজটাকেই অনুসরণ করার চেষ্টা করেছেন। ওকে, তো আমরা শুরু করি কবিতাটা। দেখো বলা হচ্ছে, অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাত। তাহলে এখানে আমাদেরকে বেশ কিছু শব্দার্থ প্রথমে একটু বুঝতে হবে, তাহলে আমরা কবিতাটা বুঝতে পারবো। দেখো বলা হচ্ছে অনেক ঘূর্ণিতে ঘুরে। ঘূর্ণি শব্দটা দ্বারা আমরা কি বুঝি? ঘূর্ণি শব্দটা দ্বারা আমরা বুঝি যে যখন প্রচন্ড বায়ু বা পানির যে স্রোত বা পানির যে প্রচন্ড একটা প্রবাহ, বায়ুর যে প্রচন্ড একটা প্রবাহ, সেটাকে আমরা বলে থাকি ঘূর্ণি। তাহলে অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ। সমুদ্রের স্বাদ বলতে এখানে বোঝানো হচ্ছে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতাকে। যে পদ্মাকে বলা হচ্ছে যে অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, মানে অনেক বায়ু প্রবাহের মধ্য দিয়ে অনেক সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা। তারপরে কি বলা হচ্ছে, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। তাহলে জলদস্যু কি? জলদস্যু হচ্ছে জলের দস্যু আমরা বলি, অর্থাৎ যারা জলপথে মানে নৌপথে, নদীতে, সাগরে যারা হচ্ছে নাবিকদের উপর আক্রমণ করে তাদের কাছে যা কিছু আছে সেগুলোকে লুণ্ঠন করে নেয়, তাদেরকে আমরা বলি হচ্ছে জলদস্যু। এবং হারমাদও এক ধরনের পর্তুগিজ জলদস্যু হিসেবে পরিচিত। 16-17 শতাব্দীর দিকে এই হারমাদ জলদস্যুদের একটা ত্রাসের রাজত্ব আমরা দেখতে পাই। তারা যেটা করতো, অতর্কিতে হামলা করত, এবং তারা যেহেতু সবসময় এই জায়গাটাতেই থাকতো, ফলে তাদের অভিজ্ঞতা ছিল অনেক বেশি, এবং তারা সমুদ্রের ত্রাস হিসেবে পরিচিত ছিল। নাবিকরা তাদেরকে ভয় করত। তো এখানে বলা হচ্ছে যে পদ্মা নদীর যেই তরঙ্গ বা পদ্মা নদীর যে বায়ু প্রবাহ, এই প্রচন্ড বায়ু প্রবাহ বা পদ্মা নদীর যে বিধ্বংসী রূপ, ভয়ঙ্কর রূপ, প্রমত্ত রূপ, এই প্রমত্ত রূপ দেখে যেন জলদস্যু বা দুরন্ত হারমাদ, যাদেরকে নাবিকরা ভয় পেত, যে নাবিকরা নাবিকদের ভয় পাওয়ার যে কারণ ছিল জলদস্যু বা হারমাদ, সেই দুরন্ত হারমাদরা পর্যন্ত পদ্মার যে বিধ্বংসী রূপ, পদ্মার যে প্রমত্ত রূপ, সেই রূপ দেখে ভয় পেত এবং তাদের কাছে নত হয়ে থাকতো। তাহলে প্রথম যে 3টা লাইন, সেই 3টা লাইনে আমরা দেখতে পাচ্ছি পদ্মার একটা প্রমত্ত রূপ, আমরা দেখতে পাচ্ছি পদ্মা অনেক বায়ু প্রবাহ বা অনেক পথ, অনেক সমুদ্রের অভিজ্ঞতা অর্জন করে তারা কি করছে, ঘুরে বেড়াচ্ছে, জীবনের অনেক অভিজ্ঞতা অর্জন করছে। কিন্তু এই পদ্মাকে দেখে আমাদের যে জলদস্যু বা দুরন্ত হারমাদ আছে, যারা নাবিকদের ত্রাস, তারা পর্যন্ত পদ্মাকে দেখে ভয় পাচ্ছে। তাহলে এখানে পদ্মার যে প্রমত্ত রূপ বা ভয়ঙ্কর রূপ, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি চলে যাই, দেখো বলা হচ্ছে তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর। তরঙ্গ ভঙ্গ মানে কি? যে ঢেউ যেগুলো, হ্যাঁ, ঢেউয়ের যে স্রোত বা গতি প্রবাহ, তো পদ্মার যে ঢেউ, সেই ঢেউ দেখে বর্ণতার হয়েছে পাণ্ডুর। বর্ণ মানে হচ্ছে রং, তার মানে এখানে কাকে বোঝানো হচ্ছে? এই জলদস্যুদেরকে বোঝানো হচ্ছে যে পদ্মার যে ভয়াল স্রোত, যেই ভয়ঙ্কর স্রোত, এই স্রোত দেখে এই ভয়ঙ্কর জলদস্যুগুলো পর্যন্ত তাদের যে মুখ, সে মুখের রং, মুখের বর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছে। পাণ্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে। তাহলে এই যাদেরকে দেখে নাবিকরা ভয় পাচ্ছে, তারা আবার পদ্মার স্রোত দেখে ভয় পাচ্ছে। তাহলে এখানে পদ্মা অবশ্যই একটা ভয়ঙ্কর রূপে এসেছে। তারপর বলা হচ্ছে সংগ্রামী মানুষ তবু 2 তীরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর। তার মানে প্রথম যে 4টা লাইন আমরা দেখলাম, সেখানে আমরা দেখলাম যে পদ্মার একটা ভয়ঙ্কর বা প্রমত্ত রূপ কবি আমাদেরকে দেখাচ্ছেন। তার পরবর্তীতেই কবি বলছেন যে যদিও পদ্মাকে দেখে মানুষ ভয় পাচ্ছে, জলদস্যুরা ভয় পাচ্ছে, পদ্মার তরঙ্গভঙ্গ প্রচন্ড প্রমত্ত,
কিন্তু এই পদ্মার তীরেই যারা সংগ্রামী মানুষ, অর্থাৎ আমাদের যারা কৃষিজীবী মানুষ, যারা সংগ্রাম করে বেঁচে আছে, যারা জানে যে আজকে যে কোনো মুহূর্তে আমি যে পদ্মা পাড়ে বাস করতেছি, যে কোনো মুহূর্তে আমার কি হতে পারে, আমার যে জমি জমা ফসল আছে সেগুলো ডুবে যেতে পারে, কিন্তু তারা কিন্তু সংগ্রাম করে টিকে থাকে। ফলে সংগ্রামী মানুষরা কি করছে, পদ্মা নদীর যে দুই পাড়, সে দুই পাড়ে তারা কি লাঙল চালাচ্ছে। লাঙল চালাচ্ছে মানে কৃষি কাজ করছে। কেন কৃষি কাজ করছে? আমরা জানি যে নদী তীরবর্তী যে অঞ্চলগুলো সেগুলোতে কিন্তু পলিমাটি জমে জমে ওই অঞ্চলগুলোর যে জমি সেগুলো কিন্তু উর্বর হয়, ফলে ওখানে ফসল ফলালে কিন্তু ফসল ভালো হয়। ফলে দেখা যাচ্ছে সংগ্রামী মানুষরা এই নদীর দুই তীরে কি করছে, লাঙল চালাচ্ছে, অর্থাৎ কৃষি কাজ করছে। কঠিন শ্রমের ফল শস্যদানা পেয়েছে প্রচুর। অর্থাৎ পদ্মা যেরকম ভয়ঙ্কর, ঠিক একই রকম কেউ যদি পদ্মার তীরে সংগ্রাম করে বা পরিশ্রম করে তাহলে পদ্মা তাকে উপকৃত করে। কিভাবে উপকৃত করে? তাদের এই কঠিন পরিশ্রমের বিনিময়ে পদ্মা তাদেরকে প্রচুর পরিমাণে ফসল শস্য এগুলো দিয়েছে। তাহলে এখানে আমরা পদ্মার যে একটা উপকারী রূপ, সেই উপকারী রূপটা বা উপকারী দিকটা দেখতে পাচ্ছি। এরপরে চলে যাই, দেখো বলা হচ্ছে উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল। তাহলে ওই যে আমরা যেটা বলছিলাম যে পলিমাটি জমে পদ্মার যে তীরবর্তী অঞ্চলগুলো বা চরাঞ্চলগুলো সেগুলো কিন্তু উর্বর হয়ে ওঠে। অর্থাৎ উর্বর বলতে আমরা বুঝি যে যেই জমিতে আসলে কৃষিকাজ করা বা ফসল ফলানো সহজ এবং ভালো ফসল ফলে। সো উর্বর তোমার চরে ফলাইছে পর্যাপ্ত ফসল। তাহলে সংগ্রামী মানুষরা বা কৃষিজীবী মানুষরা পদ্মার তীরে তারা কৃষিকাজ করেছে এবং সেখান থেকে তারা ভালো অ্যামাউন্টের বা বেশ ভালো পরিমাণের ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ পদ্মা কিন্তু তাদের যে জীবনের উপাদান বা অনুষঙ্গ, তাদের যে অন্নের সংস্থান, সে অন্নের সংস্থান করেছে। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান। জওয়ান বলতে আমরা এখানে যুবককে বুঝাচ্ছি। নির্ভীক মানে ভয়হীন, নিঃসংশয় মানে যাদের কোনো ধরনের সংশয় নাই, সন্দেহ নাই। তাহলে এখানে বলা হচ্ছে যে যেই মানুষগুলো খুব সাহসী, যারা জীবন মৃত্যু নিয়ে দ্বিধা দ্বন্দ্বিত অবস্থায় নেই, যারা কোনো ধরনের ভয় নাই, এই ধরনের মানুষগুলো যখন পদ্মার তীরে বা পদ্মাকে কেন্দ্র করে তাদের যে পরিশ্রম, সে পরিশ্রমটা চালিয়ে যায়, তাদেরকে পদ্মা কি করে, পুরস্কৃত করে বা উপকৃত করে। কিভাবে উপকৃত করে? সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। সম্বল মানে যে পদ্মা কি করছে, তাদেরকে ফসল দ্বারা, শস্য দ্বারা তাদেরকে অন্নের সংস্থান করে দিচ্ছে। কাদেরকে করে দিচ্ছে? যারা নির্ভীক, যারা পদ্মাকে দেখে ভয় পাচ্ছে না। জলদস্যুরা আমরা কি দেখছি, হারমাত কি দেখছি, ভয় পাচ্ছে। কিন্তু নির্ভীক জওয়ান, যারা সংগ্রামী, যারা কঠোর পরিশ্রমী কৃষিজীবী সম্প্রদায় আছে, তারা কিন্তু পদ্মাকে দেখে ভয় পায় না এবং তারা জীবন মৃত্যু নিয়ে তারা কিন্তু চিন্তা করে না। ওকে, এরপর বলা হচ্ছে বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান। তার মানে আমরা এতক্ষণ যেরকম পদ্মার উপকারী দিকটা দেখতে পেলাম, পদ্মার কল্যাণময় রূপটা দেখতে পেলাম, আমরা এরপরে দেখতে পাচ্ছি যে পদ্মা এই কল্যাণের পাশাপাশি অনেক সময় যে এই পদ্মা তীরবর্তী অঞ্চলের মানুষদের ক্ষতি সাধন করে, তাদের জীবন জীবিকা যে ধ্বংস করে দেয়, সেটার একটা রূপ আমরা এখন দেখব। দেখো বলা হচ্ছে বর্ষায়, অর্থাৎ প্রচন্ড যখন বৃষ্টি হয় তখন আমরা কি জানি যে নদীর পানি বেড়ে যায়। তো নদীর পানি বেড়ে গিয়ে দেখা যাচ্ছে যে বর্ষার যে স্রোত, সেই স্রোতে সাজানো বাগান ভেসে গেছে। সাজানো বাগান ভেসে যাওয়া, তারপর বলা হচ্ছে অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। এর মানে বোঝানো হচ্ছে যে আমরা বা যারা পদ্মা তীরে থাকছি, তাদের যে জীবনের যে অনুষঙ্গগুলো বা তাদের যে সাজানো ঘর বাড়ি, তাদের যে সাজানো সংসার, সেটা যখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে, তাহলে সে কি হয়েছে, নিঃস্ব হয়েছে। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা কিভাবে আসলে মানুষের জীবনকে নিঃস্ব করে দিচ্ছে বা একদম ধূলিসাৎ করে দিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে বলা হচ্ছে হে নদী, মানে পদ্মাকে সম্বোধন করা হচ্ছে, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। তার মানে যদিও পদ্মা মানুষের জীবনকে নিঃস্ব করে দিচ্ছে, যদিও পদ্মাকে দেখে মানুষ ভয় পাচ্ছে, কিন্তু পদ্মার তো কল্যাণময় রূপ আছে। এজন্য কবি কি বলছেন, হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। তাহলে তুমি এত কিছু করা সত্ত্বেও তোমাকে কেন্দ্র করে আবার নতুন একটা স্টার্টিং, নতুন একটা শুরুর আমরা একটা উদ্দীপনা পাই। পরের দুটো লাইন যদি দেখি তাহলে আমরা বুঝবো। দেখো বলা হচ্ছে মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। তাহলে পদ্মাকে কবি বলছেন আহ্বান করে যে দেখো, তুমি যদিও এই কাজগুলো করেছো, তুমি যদিও মানুষকে নিঃস্ব করে দিচ্ছ, সহায় সম্বলহীন করে দিচ্ছ, কিন্তু তুমি তো আবার কল্যাণময় রূপেও এসেছো। ফলে তোমার এই তীরে বা পদ্মা নদীকে কেন্দ্র করে আবারও কি হয়েছে, নতুন করে মুক্তির স্বর্ণদ্বার খুলেছে। কিভাবে? যে আমরা যদি দেখি যে যখন আমার জীবনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি যখন নিঃস্ব হয়ে যাব, তখন খুব স্বাভাবিকভাবেই আমি কিন্তু স্তব্ধ হয়ে যাব বা আমার মধ্যে একটা জড় অবস্থার সৃষ্টি হবে। তো বলা হচ্ছে যে পদ্মার যে গতিশীলতা, পদ্মা তার গতি দ্বারা এই যে সমাজ বা জনজীবন, সেই জনজীবনের জড়তাকে দূর করে। কিভাবে দূর করে? তার গতি দ্বারা সে হচ্ছে
আমাদের জীবনকে গতিময় করে গড়ে তোলে এবং মুক্তির যে দ্বার সে দ্বারটাকে উন্মোচন করে দেয়, অর্থাৎ নতুন করে আমাদেরকে বেঁচে থাকার যে অনুষঙ্গ বা উপাদান বা অনুপ্রেরণা সেটা হচ্ছে দেয়। তোমার সুতীব্র গতি, তাহলে এই যে পদ্মার গতি দ্বারা বা পদ্মার স্রোত দ্বারা আমরাও কি হই, অনুপ্রাণিত হই, এবং এই যে পদ্মার যে প্রদীপ্ত স্রোতধারা সেটা আমাদেরকে নতুনভাবে আবার সবকিছু শুরু করার বা নতুনভাবে আমাদের এই পদ্মার মাধ্যমে আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার যে উপাদান সেগুলো আমাদেরকে হচ্ছে দেয়। তো এই হলো আমাদের পদ্মা কবিতার 14টা লাইন। তাহলে আমরা এখানে আবার যদি একটু রিপিট করি, আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে আমরা দেখছি পদ্মার ভয়ঙ্কর রূপগুলো, যেই রূপ দেখে জলদস্যু হারমাদের মতো সমুদ্রের ত্রাসরা পর্যন্ত ভয় পায় সেটা। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই পদ্মার এই ভয়ঙ্কর রূপ থাকা সত্ত্বেও আমাদের যারা কৃষিজীবী সম্প্রদায়, সংগ্রামী মানুষ যারা কঠোর পরিশ্রম করে পদ্মা তীরে লাঙল চালিয়েছে, তাদেরকে পদ্মা কি করেছে, পুরস্কৃত করেছে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা কিভাবে আসলে আমাদের জীবনকে নিঃস্ব করে দেয় বা ধ্বংস করে দেয়। বর্ষায় স্রোতে, পদ্মার স্রোতে মানুষের যে সহায় সম্বল আছে সেগুলো হচ্ছে ভেসে যায়, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে পদ্মাকে আমরা আহ্বান করছি। কেন আহ্বান করছি? কারণ এই পদ্মার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা জীবনদায়িনী রূপ দেখতে পাই, যে পদ্মা আমাদেরকে আবার নতুন করে বাঁচতে শেখায় এবং নতুন করে আমাদেরকে অনুষঙ্গ দিয়ে তার যে গতি আছে, তার যে স্রোতধারা আছে, সেই স্রোতধারা দ্বারা আমাদের যে জড়তা, সে জড়তাটাকে দূরীভূত করে। তাহলে আমাদের যদি হচ্ছে পদ্মা কবিতা থেকে কোনো ধরনের সৃজনশীল আসে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই দ্বৈত রূপের ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে আমরা কিন্তু আসলে পদ্মার শুধু যে নেতিবাচক দিকই দেখেছি ব্যাপারটা এমন না, এখানে কিন্তু পদ্মার ইতিবাচক দিক বা পদ্মার যে কল্যাণের দিক, পদ্মার যে জীবনদায়িনী দিক আছে, এবং পদ্মা যে আসলে আমাদের এই বাংলাদেশের জনজীবনের সাথে একাত্ম হয়ে আছে, পদ্মা পাড়ের মানুষরা যে পদ্মার উপর নির্ভরশীল, পদ্মার সমস্যা বা পদ্মার ধ্বংসাত্মক রূপ থাকা সত্ত্বেও তাদের জীবন ও জীবিকার জন্য যে তারা পদ্মার উপর নির্ভরশীল এবং তাদের জীবনের সাথে যে পদ্মা একাত্ম হয়ে আছে, এটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আশা করি আমরা সৃজনশীলগুলো উত্তর করতে পারবো। ওকে, এখন আমরা একটু খেয়াল করব যে আমাদের এই যে 14টা লাইন আছে, এই 14টা লাইনের ক্ষেত্রে বা সনেটগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু কবিতার মিল বিন্যাস বলে একটা জিনিস পাই। যেমন এখানে বলা হচ্ছে যে পদ্মা একটা চতুর্দশপদী কবিতা, অর্থাৎ পদ্মা একটা সনেট। সো সনেটের ক্ষেত্রে আমরা জানি যে 14টা লাইন হবে এবং আমরা গুনে দেখেছি যে আসলে এখানে 14টা লাইন আছে। তবে এখানে একটু ব্যতিক্রমটা যেটা, সেটা বলা হচ্ছে যে 3 পংক্তিযুক্ত 4টি স্তবক এবং শেষে 2 পংক্তিযুক্ত একটি স্তবকে কবিতাটি বিন্যস্ত। তাহলে পদ্মা কবিতার স্তবক হচ্ছে সর্বমোট 5টা। 5টা স্তবকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা একটা প্রথম স্তবক, স্তবক 1, এখানে 3টা লাইন, তারপর স্তবক 3টা লাইন, এরকম করে আবার আরেকটা স্তবক 3টা লাইন, আবার আরেকটা স্তবক 3টা লাইন। তাহলে আমরা 4টা স্তবক পেলাম 3 লাইনের করে, এবং শেষ যে স্তবক অর্থাৎ পঞ্চম স্তবক, সেখানে আমরা 2টো লাইন বা 2টো চরণ হচ্ছে দেখতে পাই। এই কথাটা এখানে বলা হয়েছে। ওকে, তারপর বলছে প্রতিটি পংক্তিতে রয়েছে 18 মাত্রা। তাহলে আমরা সাধারণত যে কপোতাক্ষ নদ বা এর আগে যখন আমরা কোনো সনেট পেয়েছি তখন আমরা দেখেছি প্রতি চরণে 14 মাত্রা, কিন্তু এটা একটু ব্যতিক্রম। ওই 40-এর দশকের কবিদের রেওয়াজটাই ছিল অনেকটা এরকম, যে তারা হচ্ছে অক্ষরবৃত্তে 18 মাত্রায় তারা হচ্ছে সনেটগুলো রচনা করেছেন। এবং কবিতাটির মিলবিন্যাস দেওয়া আছে, দেখো মিলবিন্যাসটা আমরা একটু খেয়াল করি। ক খ ক, এই যে মিলবিন্যাসটা, এই মিলবিন্যাসটা আসলে আমরা কিভাবে বের করি সেটা একটু আমরা যদি খেয়াল করি। দেখো কবিতার যে শেষ শব্দগুলো বা শেষ বর্ণগুলো সেগুলোকে আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে আমাদের এখানে শেষ হয়েছে সাদ দ্বারা অর্থাৎ দ, তাহলে দ গুলোকে আমরা যদি ক ধরি, তারপর আবার র গুলোকে আমরা ধরলাম হচ্ছে খ, তারপর আবার দ, তাহলে আমার আবার কি হলো ক। তাহলে এই যে আমার মিল বিন্যাসটা কি আসলো, দ র দ, তার মানে হচ্ছে ক খ ক। তাহলে আমরা চলে যাই, আমাদের এখানে যে মিল বিন্যাস আছে দেখো মিলে কিনা, এই যে ক খ ক মিলেছে। ওকে, তারপর বলছে সেকেন্ড যে স্তবকটা, আমরা জানি প্রত্যেকটা স্তবকে 3টা করে লাইন, তাহলে আমরা প্রথম স্তবকের 3টা লাইনের মিল বিন্যাস দেখলাম। তাহলে দ্বিতীয় স্তবকের মিল বিন্যাস হচ্ছে খ, গ এবং খ। তাহলে আমরা আবার দেখি একটু এটা কিভাবে খ, গ এবং খ হয়। আচ্ছা, তাহলে পাণ্ডুর, এই পাণ্ডুরকে আমরা এই যে র কে আমরা কি ধরছিলাম খ, তাহলে র এর জন্য আমরা লিখলাম খ। তারপর দেখো ল, এই ল বর্ণটা কিন্তু এর আগে আসে নাই, তাহলে ল বর্ণটা আমাদের কাছে নতুন। তাহলে আমরা যেরকম ম্যাথ করার সময় কোনো একটা অজানা রাশির মান এক্স ওয়াই জেড ধরে নিই, এরকম আমরা হচ্ছে দ গুলোকে ক ধরে নিছি, র গুলোকে খ, তারপর আমরা এখন নতুন একটা বর্ণ পাচ্ছি ল, এই ল কে আমরা ধরে নিচ্ছি কি গ। আবার দেখো র,
এটাকে আমরা আবার ধরে নিয়েছি হচ্ছে খ, এই যে র কে আমরা এতক্ষণ কিন্তু খই ধরতেছি। তাহলে আমাদের এই যে খ, গ এবং খ এর যে মিল বিন্যাস সেটা হচ্ছে চলে আসলো। আচ্ছা, এখানে একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই কবিতাটা সচরাচর অন্যান্য সনেটগুলোর থেকে ব্যতিক্রম এবং এখানে আমরা তেরজা রিমা বা ত্রিপদী মিল বিন্যাস দেখতে পাই। ত্রিপদী মিল বিন্যাসগুলো কিরকম, যে প্রত্যেকটা মিল দুটো স্তবক পর্যন্ত সেম থাকবে, এরপরের স্তবকে আমি আবার এই খটাকে আবার রিপিট করতে পারবো না, সেক্ষেত্রে আমার অন্য কোনো মিল বিন্যাস আনতে হবে। তাহলে আমরা একটু পরেরটাতে চলে যাই। দেখো এখানে বলা হচ্ছে গ ঘ গ, তাহলে আমরা তৃতীয় স্তবকের মিল বিন্যাস কি পাইলাম, গ ঘ এবং হচ্ছে গ। তাহলে কিভাবে, দেখো একটু খেয়াল করে, আমরা কিন্তু এই যে ল গুলোকে কিন্তু গ ধরছিলাম, তাহলে এখানে ল, ল এর জন্য আমার গ আসলো। ন, এই নটা এতক্ষণ আমার ছিল না, এই নটা প্রথমবারের মতো আসছে, তাহলে ন এর জন্য আমি কি নিব, ঘ, এবং আবারও ল, ফলে আমরা নিচ্ছি হচ্ছে গ, তাহলে গ ঘ গ হলো। ওকে, নেক্সট আমরা যদি চলে যাই, আমাদের চতুর্থ স্তবকের মিল বিন্যাস হচ্ছে ঘ উম এবং ঘ, ঘ উম এবং হচ্ছে ঘ। তাহলে আমরা একটু আগে দেখছি ন গুলোকে ঘ ধরছে, তাহলে আমি ন দুইটাকে ঘ লিখে দিলাম। এখন খেয়াল করো, এই যে র শেষ হয়েছে, শেষ বর্ণটা কি, র, তাহলে সেই রটাকে আমরা এতক্ষণ কি লিখে আসছি, র কে আমরা এতক্ষণ লিখছি হচ্ছে খ, তাহলে এখানে র কে আমাদের কি লেখার কথা ছিল, খ লেখার কথা ছিল, কিন্তু আমরা খ লিখতে পারছি না, আমরা এটাকে লিখতেছি হচ্ছে উম। এটার কারণ কি, ওই যে একটাকে বললাম তেরজা রিমা বা ত্রিপদী মিল বিন্যাস, সেখানে আমরা দুটো স্তবক পর্যন্ত একই জিনিস মেনটেন করতে পারবো। দুটো স্তবকে যখন বসে গিয়েছে খ, দেখো এই স্তবকেও কিন্তু খ বসছে, এই স্তবকেও খ বসছে, এরপরে আমরা কিন্তু আর খ কে ব্যবহার করতে পারবো না, তাহলে এই রটাকে আমাদের নতুন একটা নাম দিতে হবে। নতুন নামটা আমরা দিয়েছি হচ্ছে উম। ওকে, তারপরে দেখো শেষ দুটো স্তবকের মিল বিন্যাস বলা আছে উম উম। কিভাবে উম উম হলো, এই যে দেখো র, র, আমরা কিন্তু এখন র কে নতুন করে কি ধরা শুরু করছি, ও ধরা শুরু করছি। তাহলে একটু আমরা যদি খেয়াল করি যে মিল বিন্যাসটা একত্রিত করলে আমাদের কি দাঁড়ায়, খেয়াল করে দেখো যে মাঝের যে সব বর্ণটা, সেই বর্ণটা খ, এবং এটা দ্বিতীয় স্তবকে এসে স্টার্টিং বর্ণ, মানে এই মিল বিন্যাসগুলোর নিয়ম হচ্ছে যে প্রথম স্তবকের মাঝের যে বর্ণটা থাকবে বা মাঝের যে মিলটা থাকবে সেটা দ্বিতীয় স্তবকে স্টার্টিং হয়ে যাবে, আবার এখানের যে মাঝেরটা ছিল সেটা তৃতীয় স্তবকে দেখো স্টার্টিং হয়ে গেছে, আবার এখানে যে মাঝে ছিল সে কিন্তু চতুর্থ স্তবকে স্টার্টিং হয়ে গেছে, আবার এখানে যে মাঝে ছিল সে কিন্তু পঞ্চম স্তবকে স্টার্টিং হয়ে গেছে। এভাবে করে এই মিল বিন্যাসটা সাধারণত করা হয়েছে। তোমাদের পরীক্ষায় মিল বিন্যাস ভেঙে আসে না, কিন্তু আমি যেহেতু কবিতাটা পুরোটা পড়িয়েছি, ফলে এই মিল বিন্যাসটা মুখস্থ করার জন্য বা মুখস্থ করতে সহজ হওয়ার জন্য ভেঙে হচ্ছে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে ভাঙাটা স্কিপ করতেও পারো। ওকে, তারপরে দেখো বলা হচ্ছে উৎসের, কবিতাটার উৎসের দিকে যদি আমরা তাকাই, ফারুক আহমেদের পদ্মা কবিতাটি নেওয়া হয়েছে কাফেলা কাব্যগ্রন্থ থেকে, যেটা 1980 সালে প্রকাশিত হয় এবং 40-এর দশকে এটা রচনা করা হয়েছিল, 1943-এর দিকে লেখা হয়েছে, সংকলিত হয়েছে 1980, মানে প্রকাশিত হয়েছে 1980 সালে। এবং এই কাব্যটি মূলত আমরা দেখছি যে 60টি সনেট বা 60টি চতুর্দশপদী কবিতার সমন্বয়ে রচিত, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পাঠ্য কবিতা সেটা এই কাব্যের 5 সংখ্যক সনেট। দেশের সর্ববৃহৎ নদী পদ্মা কখনো যে ধ্বংসাত্মক রূপে আসে এবং কখনো যে কল্যাণময় রূপে আসে সেটা এখানে দেখানো হয়েছে, যেটা আমরা অলরেডি বলছি। আমরা যদি এটা সারসংক্ষেপ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে অসংখ্য নদ নদী রয়েছে, যার মধ্যে পদ্মা একটা সর্ববৃহৎ নদী, এবং এখানে নদীর দুইটা রূপ আমাদেরকে দেখানো হচ্ছে, যে একদিকে এটা ভয়ঙ্কর প্রমত্ত এবং অন্যদিকে আমরা দেখছি যে পদ্মার পলিতে প্লাবিত যে দুই পার, সেখানে যে উর্বর জমি, সেই জমিতে আসলে ফসল ফলানোর মধ্য দিয়ে আমাদেরকে একটা জীবনদায়িনী রূপ পদ্মার দেখানো হয়েছে। তাহলে পদ্মা কবিতাতে মূলত আমরা পদ্মার দুটো রূপ, দ্বৈত রূপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিধ্বংসী বা ধ্বংসাত্মক প্রমত্ত রূপ, আর একটা হচ্ছে পদ্মার যে জীবনদায়িনী এবং কল্যাণময়ী রূপ সেটি। তো আশা করি পদ্মা কবিতাটা তোমাদের কিছুটা হলেও ধারণা হয়েছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।